বা মিষ্টি, তোদের খুব মনে পড়বে। যখনই তোমাদের কথা মনে পড়বে তুমি আর বাবা তখনই পৃথিবীতে চলে আসবে মা। চলো জায়ান, এবার তোমার মাটির ঘরটাই হবে আমার আকাশ। সোনাইঘাটি গ্রামে বাস করত জয়ান। জয়ানের এই পৃথিবীতে আপন বলতে ছিল তার মা। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় কিছুদিন আগেই মারা যান। জয়ান একজন কৃষক। মাঠে তার বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে সে চাষবাস করে কোনো রকমে সে বছরের ভাতটা ঘরে তোলে। আরে রে 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 রে, কি সর্বনাশ! আজ আবারও জমিতে হাতি পড়েছে। এই, 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 হুস, হুস, এই, এই, আরে রে রে, তোরা যা রে। আমার ফসলগুলো যদি এভাবে তোরা খেয়ে ফেলিস তবে আমি কি খেয়ে বাঁচবো রে? কি যে করি, রোজ রোজ এই হাতির অত্যাচার আর ভালো লাগছে না। এ পাঁচটা তো খেয়ে শেষ করে ফেলেছে। বছরের ভাত যদি এভাবে ঘরে তুলতে না পারি তবে নির্ঘাত আমাকে এবার না খেয়ে মরতে হবে। কি গো ছোকরা, এভাবে দাঁড়িয়ে হাই হতাশ করলে চলবে? ওই পাশটায় বাঁশের বেড়া দিলেই তো পারিস। আর বলো না গো কেশব কাকা, হাতে টাকা পয়সাও তো থাকার দরকার নাকি? বাস তো লোকে আর আমাকে এমনি এমনি দেবে না, তার জন্য তো টাকা লাগবে। তোর বাবা বড্ড ভালো মানুষ ছিল রে জয়ান। তুইও হয়েছিস তোর বাবার মতো বড্ড সাদাসিধে। কাজ মন দিয়ে কর বাছা, সাফল্য একদিন নিশ্চিত হবেই হবে। ভাগ্য, ভাগ্য যার কালো, ঘষে মেজেও সেটা চকচকে করা যায় না গো। জয়ান পেছনে ঘাড় ঘুরাতেই দেখল হঠাৎ আকাশে আলো ঝলসে উঠে। একটা উল্কা তারার মতো কিছু একটা জঙ্গলের ভেতরে পড়তেই এটা কি পড়লো? কারো আবার কোনো বিপদ হলো না তো? একবার গিয়ে দেখবো নাকি? না, গিয়ে দেখি একবার। জয়ান মাঠ পেরিয়ে জঙ্গলের ভেতর একটা ঝর্ণার পাশে গিয়ে থামে। সেখানে এক অসাধারণ সুন্দরী লম্বা চুলের একটা মেয়ে পড়ে আছে। তার কোমরে ভাঙা ডানার মতো আলো ঝলমলে কিছু একটা দেখা যাচ্ছে। কে এই অপরূপ সুন্দরী মেয়েটা? ও ওখানে পড়ে আছে কেন? এ কি, ইনি তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। এই যে, এই যে শুনছেন, এই যে উঠুন। কে আপনি? এই যে কে আপনি? আমি আমি এখানে। আপনি সম্পূর্ণ সুস্থ এখন। আপনার কি হয়েছিল? কে আপনি? আমি আমি পড়ি, আকাশে আমার বাড়ি। পরি? এই জন্যই তো বলি পেছনে ডানা কেন? তবে আপনার ডানাটা তো ভেঙে গেছে। হ্যাঁ, আমার ডানাতে খুব যন্ত্রণা হচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু জড়িবুটি এনে দিচ্ছি। আপনার যন্ত্রণা কিছুটা হলেও কমে যাবে। জয়ান সেখান থেকে উঠে গিয়ে জঙ্গলের ভেতর থেকে কিছু জড়িবুটি আনতে গেল। কিছু জড়িবুটি নিয়ে ফিরে সে হাতে ঘষে রস করে পরীর ডানাতে লাগাতে পড়ল।
আপনি পরী হয়ে কি করে পড়লেন আকাশ থেকে? আমি তো শুনেছি পরীরা উড়ে বেড়ায়। আসলে পরিলোক থেকে আমার বাবার ডাক পড়েছিল। আমি তখন মাত্র পৃথিবী ভ্রমণের জন্য পরিরাজ্য ছেড়ে আকাশ পথে এসেছি। বাবার ডাকে যখনই পরিরাজ্যে ফিরে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা উড়ন্ত মাকড়সা আমার গলায় কামড়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলি। আপনার তো ডাঙা ভেঙে গেছে, এখন চাইলেও যে আর ফিরতে পারবেন না। আমার খুব ভয় করছে। আমি তো আগে কখনো পৃথিবীতে আসিনি। আমি আমি কি করব এখন? কাঁদবেন না, আপনি আমার সাথে আমার বাড়িতে থাকতে পারেন বন্ধু মনে করে। আমার বাড়িটা জঙ্গলের ধারেই, সেখানে বেশি মানুষের আনাগোনা নেই বললেই চলে। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। বন্ধু বলছো, আবার আপনি করে কথা বলছো? এটা তো অনেক দূরত্ব। কিন্তু বন্ধু মানে তো খুব আপনজন। আমাকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো। এখন তাহলে যাওয়া যাক। জায়ান মাঠে কাজের পাশাপাশি সেই অসুস্থ পরীকে সেবা যত্ন করে আস্তে আস্তে সুস্থ করে তুলল। পরী জয়ানের বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে তাদের দুজনের ভেতর বেশ বন্ধুত্ব গড়ে উঠল। তোমার আমাদের খাবার খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো পরি? না না, তোমাদের খাবারও খুব সুস্বাদু। আমাদের পরিরাজ্যের খাবারের থেকে তোমাদের খাবার বেশি ভালো লাগছে। তাই নাকি? তোমার এই কুড়ে ঘরে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার মনে হচ্ছে পরিরাজ্যের প্রাসাদের থেকে এই ভাঙাচোরা মাটির ঘরে বেশি শান্তিপূর্ণ। সত্যি বলছো পরি? হ্যাঁ গো, সত্যি বলছি। সব থেকে বড় কথা হলো তুমি অনেক ভালো, আর তার জন্য এখানে আমার বেশি ভালো লাগছে। সকাল হয়ে গেছে। ওহ, এত অলসতা লাগছে কেন? কিছুতেই উঠতে মন চাচ্ছে না। পরি, ও পরি, তুমি সকাল সকাল খেয়ে নিও গো, আমি মাঠে গেলাম। এ কি, ও তো চলে যাচ্ছে। আমার একা একা বাড়িতে একদম ভালো লাগে না। এই দাঁড়াও, দাঁড়াও তুমি। কিছু বলবে নাকি গো? হুম, কি বলো? আমিও তোমার সাথে মাঠে যাব। আমার বাড়িতে একা একা থাকতে একদম ভাল লাগে না। তুমি গেলে লোকে তো দেখে ফেলবে, তখন কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমাকে কেউ দেখতে পাবে না তুমি ছাড়া। আমি অদৃশ্য হয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে চলো। চলো। জায়ান মাঠে ধান কাটে আর পরী সামনে বসে জায়ানের কাজ দেখে। জায়ান, হ্যাঁ পরি, বলো। জায়ান, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আরে না, এতটুকু কষ্ট কোনো কষ্ট নাকি? দুদিন কষ্ট করব, তারপরে সারা বছর বসে খাবো। কষ্ট করে কোনো রকম বছরের ভাত ঘরে তুলতে পারলেই হলো। তোমরা মানুষের কত কষ্ট করো, তবু তোমাদের মুখে কত সুন্দর নিষ্পাপ হাসি লেগে থাকে। হাসি ছাড়া জীবন চলে নাকি? হাসলেই মন ভালো থাকে। এছাড়া তোমার মতো বন্ধু যদি সব সময় পাশে থাকে, তবে কারো জীবনে কি আর কখনো কষ্ট থাকতে পারে বলো? আমার এই জানার কখনো ভালো হবে না, তাই না? না, না হয় থাক। আকাশ ছাড়া তোমার সুখ মিলবে নাকি পরি? চাইলে মাটিতেও সুখী হতে পারবে। আমার কাছে থেকে যাও পরি, কেমন?
মাঝে মাঝে তোমার সাথে থাকতে খুব ইচ্ছে করে, কিন্তু 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 কি পড়ি? কিছু না, তুমি কাজ করো, নতুবা তোমার কাজে দেরি হবে যে। পরি জায়ানের বাড়িটা নিজের মতো করে সাজালো। মাঝে মাঝে জায়ানের জন্য রান্নাও করত। জায়ানের কষ্টের কাজগুলো তার জাদু দ্বারা এক নিমেষেই সে করে দিত। আস্তে আস্তে জায়ান ও পরির ভেতরে গভীর প্রেম হলো। আর সেই দিন ছিল পূর্ণিমার রাত। জায়ান ও পরি বারান্দায় বসে কথা বলছিল। পড়ি, বলো। তোমাকে পেয়ে আমি খুব খুশি। তুমি সারা জীবন আমার সাথে থেকে যাবে তো? যাবো তো ভেবেছি, কিন্তু বাবাকে নিয়ে খুব ভয় হয়। বাবা যে কোনো পূর্ণিমার রাতে আমার কাছে চলে আসতে পারে। আমার বাবা খুব রাগী, সে আমাকে এখানে কখনো রাখবে না। তোমাকে এত বড় পৃথিবীতে কোথায় খুঁজে পাবো? এই যে আমার পরীর ডানা আছে, এই ডানার সংযোগে আমার পরিরাজ্যে যে কেউ আমার কাছে আসতে পারবে। কথা বলতে না বলতেই বিদ্যুৎ চমকানোর মতো এক খণ্ড আলো এসে পড়ে জায়ানের উঠোনে। সাদা রথের ভেতর থেকে নামলো এক রাজা ও রানী পরী। বাবা, মা, জায়ান, জায়ান দেখো, আমার বাবা মা এসেছে। মা মিষ্টি, তুই এখানে? এতদিন তোর খোঁজ না পেয়ে আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম। আজ কিভাবে জানলে বাবা যে আমি এখানে? আজ যে পূর্ণিমার রাত, তোর এই ডানাই যে আমাদের অনুসরণ করে এখানে এনেছে। চল মা, রাজ্যে ফিরে চল। পুরী রাজ্যে যে সবাই তোর জন্য অপেক্ষা করছে রে মা। আজ পূর্ণিমার রাত, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম বাবা। তুই ভুলে গেছিস, কিন্তু আমরা তো ভুলিনি। এবার চল মা, বাড়ি ফিরে চল। না মা, না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি জায়ানের সাথে থাকবো। আমি জায়ানকে খুব পছন্দ করি বাবা। এই ছেলে, তোমার এত বড় সাহস! তুমি একটা মানুষ হয়ে পরীকে ফাঁসাতে চাইছো? ভালোবাসা কখনো মানুষ পরি দেখে হয় না পরিমা। এটা তো মনের ব্যাপার। মনের যে জোর করতে নেই, তাহলে মনের অসুখ হয়, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় মন। চুপ থাকো, চুপ থাকো মিষ্টির বাবা। তুমি একে জোর করে রাজ্যে ফিরিয়ে নিয়ে চলো। ও মানুষের সাথে থেকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। মা, এতদিন ও আমাকে সাহায্য করেছে, ওকে তোমরা এভাবে ছোট করতে পারো না মা। পরী রাজা এক ঝলকে মেয়েকে রথে উঠিয়ে নিল। পরি, শোনো পরি, তুমি আমাকে ছেড়ে যেও না পরি, আমাকে ছেড়ে যেও না পরি। জায়ান, আমার এই পালক তোমাকে আমার কাছে আসার পথ দেখাবে। আমি তোমার অপেক্ষায় থাকবো জায়ান। ঘোড়ার রথটি পরীকে নিয়ে আকাশে উড়াল দিল। জায়ান হতভম্ব হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। দুদিন পার হলো, কিন্তু না 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 না, এভাবে আমাকে বসে থাকলে আর চলবে না। আমাকে পরীর কাছে যেতেই হবে, তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। জায়ান পরীর পালকটি হাতে নিয়ে সামনে ধরতেই একটা সোনালী আলো সামনের দিকে পড়ল। এটা মনে হয় আমাকে অনুসরণ করতে বলছে। আমি এই আলোটাকে অনুসরণ করি। আলোটি তাকে জঙ্গলের গভীরে নিয়ে একটা বিরাট গাছের সামনে দাঁড় করায়। এ কি? এত বড় গাছের সামনে এসে থামলো কেন? পালকটি কি গাছে ছোঁয়াবো? জায়ান সেই পালকটিকে ছোঁয়াতে একটা দরজা খুলে গেল। সে গাছের ভেতরে প্রবেশ করলো। কিছু সময় পর বিরাট একটা রাজ্যের গেটের সামনে পৌঁছলো সে। সেখানে পরিরক্ষীরা পাহারা দিচ্ছিল। এত বড় গেট! এই গেট পার হব কি করে? মানুষ,
তুমি পরিরাজ্যে কেন এসেছ? যদি তুমি মিথ্যা বলো তবে তোমার গলা দিয়ে কালো ধোঁয়া বের হয়ে এখানেই মারা যাবে তুমি। আমি আমার পরীর জন্য এসেছি, ওকে নিতে এসেছি, ভালোবাসার টানে এখানে এসেছি। বেশ, তুমি যাবে তাহলে। তাহলে গেটটা খুলে দাও। কি, এটা তো আমি। আমি তোমারই অংশ জায়ান। তুমি খুবই ক্লান্ত, তুমি এখানে বিশ্রাম নাও। তোমার নেওয়া এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে পরীকে সাথে করে আনবো। আমি কাউকে পাঠালে সেটা ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষ বিপদ দেখে কখনো পালায় না। আমি নিজেই যাব আমার পরীকে আনতে। তুমি পরীক্ষায় সফল হয়েছ ছেলে, তুমি সফল মানুষ। যাও, পরীকে ফিরিয়ে নিয়ে আসো। এ এত সুন্দর পরিরাজ্য, যেন রূপকথার গল্পের মতো। কিন্তু এখানে আমার পরী কোথায়? পরীর দেওয়া সোনালি ডানাটা আবারও তার আলো ছাড়িয়ে জায়ানকে পথ দেখায়। জায়ান একটা বিরাট প্রাসাদের ভেতর গিয়ে দেখে পরী রাজা ও পরী রানী আর তাদের সামনে রক্ষী পরীরা চিন্তিত হয়ে পাহারা দিচ্ছে। সামনে একটা লোহার খাঁচায় বন্দি মিষ্টি পরী। পরী, তোমার এ কি অবস্থা? তুমি এখানে আটকা কেন? ও তোমার কারণে এখানে আটকা। তোমার জন্যই এত সময় অপেক্ষা করছিলাম। রক্ষী পরীরা, একে এমন জায়গায় আটকে রাখো যেন সারা জীবনেও কোনো আলোর মুখ না দেখতে পারে। আমি পরীকে ভালোবাসি, দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন দয়া করে। একজন পরী আর মানুষের ভালোবাসা, পরীর জীবনের সমান তুমি হতে পারবে না। আমি মানুষ হতে পারি, কিন্তু আমার হৃদয়টা সত্যি, আমার ভালোবাসা সত্যি। রক্ষী, আমার সামনে থেকে নিয়ে যাও ওকে। না বাবা না, জায়ানকে ছেড়ে দাও। ওর যদি কিছু হয়ে যায় আমি এই জীবন বিসর্জন দেব বাবা। জায়ানের মতো মানুষ আমি পরিলোকেও পাইনি বাবা। ও সত্যি অনেক ভালো। না পরী, আমার যাই হোক না কেন তুমি কখনো নিজের ক্ষতি করবে না, কখনোই না। পরিরক্ষীরা, তোমরা মিষ্টি ও জায়ানকে ছেড়ে দাও। জায়ানই আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। সত্যিকারের ভালোবাসা জাদুর থেকেও বড়। তোমরা সারা জীবন একসাথে থাকো। পরী ডানা ধীরে ধীরে সোনালি আলো হয়ে মিলিয়ে যায়। সে পুরোপুরি মানুষ হয়ে যায়। পরী রাজ্যে মহা ধুমধামে তাদের বিয়ে হয়। এক চাষি ও এক পরী একে অপরের হাত ধরে দাঁড়ায়। মা মিষ্টি, তোদের খুব মনে পড়বে। যখনই তোমাদের কথা মনে পড়বে তুমি আর বাবা তখনই পৃথিবীতে চলে আসবে মা। চলো ছায়ান, এবার তোমার মাটির ঘরটাই হবে আমার আকাশ।